অ্যাশকে বিয়ের কথা বলেছো? হুম। ও কি বলেছে? কিছু বলেনি। সিস, ডোন্ট গেট মি রং। আমি চাই না অ্যাশ তোমার জন্য নিজের জীবনটাকে শেষ করে ফেলুক। আমার ভাই হয়তো তোমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু রিচার্ডের খুনি যদি অ্যাশার হয়ে থাকে, তাহলে তুমি বুঝতেই পারছো আবেগে কত বড় ঝামেলার সৃষ্টি ও করে ফেলবে ও। তাছাড়া অ্যাশার ব্রো ইভানের সাথে কখনোই ডিরেক্ট মিটিং করতো না। আজ অবধি কারোর সাথে সরাসরি মিটিং করেনিও। কিন্তু চার্লটের কথা শেষ হওয়ার আগে আরুন বলল, সিস, ভালোবাসা জিনিসটা খুব ভয়ঙ্কর। তোমার প্রতি আবেগী হয়ে সে নিজেকে শেষ করে দিচ্ছে। আমি ভাই হয়ে এটা সহ্য করতে পারছি না, ট্রাস্ট মি। আই আন্ডারস্ট্যান্ড রন। আমি জানি তোমার কাছে তোমার ভাই বোনেরা ঠিক কতটা জরুরি, কিন্তু আমার লস অ্যাঞ্জেলসে ফিরলে ম্যারিড হয়েই ফিরতে হবে। আমি জানি সিস, জাভেদ তোমার সাথে ঝামেলা না করলে আমি আজকে বিয়ের কথা বলতেও মানা করতাম। 4টা বছর ধরে ওকে সাফার করতে দেখেছি সিস, আর এখন উন্মাদের মতো ব্যবহার মেনে নিতে পারছি না। সবচেয়ে বেশি ভয় জন্মাচ্ছে যেদিন রিচার্ড মারা গেছে। আচ্ছা সিস, ডোন্ট মাইন্ড, হোয়াইট ইফ তুমি অন্য কাউকে বিয়ে করে এলে? আই এম সরি। অ্যারনকে কথা শেষ করতে না দিয়ে এলিজা কথাটা বলে আর অ্যারনের ঘরে বসলো না। সোজা শোবার ঘরে যেতেই দেখলো অ্যাশার স্নান শেষ করে বের হয়েছে। অ্যাশার উন্মুক্ত কায়া কিছুটা অস্বস্তিতে ফেললো এলিজাকে। নিজের পায়ের আঙুলের দিকে দৃষ্টি ফেলে এলিজা বলে, তুমি ঘুমাবে কোথায়? পাশের রুমে। ওই ছোট্ট ঘরটায় কিভাবে থাকবে? তুমি বরং খাটে ঘুমাও, আমি ওই রুমে ঘুমাচ্ছি। তুমি কি কিছু ভুলে গেছো? কি? তুমি অসুস্থ যে, সেটা ভুলে গেছো? তেমন কিছু না স্যার, এমনিতেই। এলিজার কথা শেষ হওয়ার আগে আশা দৃঢ় পায়ে হেঁটে এসে তার সামনে দাঁড়ায়। কিছু না বলে এলিজার কোমরে এক হাত পেঁচিয়ে ধরে কিছুটা নিঃস্বার্থ গলায় বলে, নিজে এমনিতে কি এলিজাবেথ, টেল মি। আমি তো তোমার গলা শোনার অপেক্ষাতেই আছি। নাথিং, ডিনার করে এসো, আমি শুতে যাচ্ছি। নিজেকে বাঁধন মুক্ত করে বলে এলিজা। তুমি ডিনার করবে না? আর কথা বাড়ায় না সে, চুপচাপ নিজের মতো বিছানায় গা এলিয়ে দেয় সে, যেন এই ঘরে সে বাদে আর কারো উপস্থিতি সে টেরই পাচ্ছে না। আশার আরো কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে যায়। পরক্ষণে এক দীর্ঘশ্বাস ফেলে এলিজা মনের মধ্যেই তার খুঁতখুত করছে। আসলে কি সে আশারকে ব্যবহার করছে? নিজের মনে সে আওড়ায়। পরদিন সকালে সবে মাত্র ব্রেকফাস্ট করে এসে অ্যাশার ঘরে পা দিতেই এক মুহূর্তের জন্য যেন থমকে গেছে তার হৃৎপিণ্ড। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বে মগ্ন এলিজা কিছু একটা আনমনি ভেবে চলছে। অ্যাশার উপস্থিতি তার মস্তিষ্ক টের পায়নি। তার ভেজা চুল থেকে চপচপ করে পানির ফোঁটা মেঝেতে পড়ছে। এই দৃশ্য কিছুটা অপ্রত্যাশিত অ্যাশারের সন্নিকটে। তার কাছে মনে হলো এলিজাকে একদমই চেনা তাই। আগের মতো বাচ্চা বাচ্চা লাগে না, একদম পূর্ণাঙ্গ নারীতে তার রূপের ঝলকানি দিচ্ছে। অ্যাশার অপলক দৃষ্টিতে তাকিয়ে এলিজাকে দেখতে লাগলো। তার রূপ আজ যেন এক অদ্ভুত দৃপ্তি ছড়িয়ে দিয়েছে, যা অ্যাশারের দৃষ্টিকে সরাতে দিচ্ছে না। এক মুহূর্তের জন্য অ্যাশার ভুলেই গেল কেন সে এখানে এসেছে। ছোট মেয়েটির পরিচিত চেহারার বদলে এখন তার চোখে ধরা পড়েছে এক পূর্ণাঙ্গ নারী সৌন্দর্য। তার রূপে এমন এক উজ্জ্বলতা, কিন্তু এই নতুন রূপ যেন অ্যাশারের ভেতরে এক শূন্যতা তৈরি করলো। বুকের কোথাও এক অজানা বেদনা তাকে তাড়া করলো। প্রতিদিন সকালে হয়তো ইভান তার এই রূপ দেখত। কথাটা ভাবতেই আবারও ঈর্ষান্বিত হলো অ্যাশার। মনের গভীরে ঈর্ষার শিখা জ্বলে উঠল প্রগাঢ়ভাবে। সে নিজেও বুঝলো না ঠিক কেন এমন হয় তার সাথে। কোনো কিছু না ভেবে মোবাইল হাতে নিয়ে চুপ করে একটা ছবি তুলে নিল তার ভ্রমরের। কিছুটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে আলতো স্বরেই সে এলিজাকে ডাকল। এলিজাবেথ। এলিজা চমকে পেছনে ফিরল। পর মুহূর্তে মুখায়পে বিস্তর এক হাসি খেলে গেল তার। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, অ্যাশ, তুমি এখানে কখন এলে? আমি খেয়াল করিনি। তোমাকে নিতে এসেছি, তৈরি হয়ে নাও, আমরা বাইরে যাচ্ছি। আশার কণ্ঠে স্নিগ্ধতার আভাস পরিলক্ষিত হয়। ও, এক্ষুনি? চটচটি প্রত্যুত্তর করে এলিজা। এলিজার প্রশ্নের উত্তর না দিয়ে এলিজাকে প্রশ্ন করলো, শাওয়ার নিয়েছো কেন? গরম লাগছিল। গরম লাগলেই শাওয়ার নিতে হবে? আমি শাওয়ার নেওয়ার এই লেইম কারণ ছাড়া
আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আচ্ছা সরি তো। এলিজাবেথ, তুমি এখনও অসুস্থ। রাগ করো না তো। ড্রেসিং চেঞ্জ কে করে দিয়েছে? চার্লট। ও, ওরা উঠে গেছে? হ্যাঁ, চার্লটের হসপিটাল যেতে হবে। ও, রেডি হয়ে নাও, ড্রেস চেঞ্জ করার দরকার নেই। কিছুটা রাগ উদ্বেগ নিয়ে পুরো কথাটা অ্যাশার মেজের দিকে চেয়েই বলল। এলিজার দিকে তাকিয়ে থাকার সাধ্য তার নেই। এদিকে বিন্দুমাত্র সময় ব্যয় না করে এলিজা ড্রেসিং টেবিলে বসে গেল সাজতে। খাটের উপর বসে তার কাণ্ড দেখতে লাগলো অ্যাশার। এই রমণী ব্যবহার তার রূপের সাথে যায় না, একদম বাচ্চাদের মতো ব্যবহার। নিজের ভাবনাতে মুচকি হাসে অ্যাশার, যা এলিজার দৃষ্টিগোচর হয়। কিছুক্ষণ বাদে এলিজা তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। মেলি ধাঁচে অ্যাশারকে ঘুরে ঘুরে নিজেকে দেখায়। এলিজা মিষ্টি হেসে প্রশ্ন করে, কেমন লাগছে আমাকে? এলিজার অপ্রত্যাশিত অঙ্গভঙ্গিতে আর নিজেকে সংযত রাখতে পারল না অ্যাশার। তার হাতে হ্যাচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে সে। বিছানায় নিজের গা এলিয়ে দেয় সে। চোখে এক দৃঢ়তা আর ছোটে বিস্তর হাসি নিয়ে ফিসফিসিয়ে পড়ল, নাও আই ওয়ান্ট টু ম্যারি ইউ মিস এলিজাবেথ। হাত বাড়িয়ে এলিজার কপালে পড়ে থাকা অবাধ্য চুলগুলোকে পেছনে গুজে দেয় সে। অ্যাশারের হাসির দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকে এলিজা। তার হুঁশেই নেই অ্যাশারের কর্মকাণ্ডের দিকে। অ্যাশারের ছাই রঙা চোখে প্রিয়কারো দৃষ্টিতে চেয়ে থাকে এলিজা। হাসি থেমে যায় অ্যাশারের। বাস্তবতা নামক অবস্থা বা শব্দটি কিছু মুহূর্তের জন্য তার মস্তিষ্ক যেন ভুলেই গেল। এলিজা উষ্ঠের দিকে এগিয়ে যায় সে। পর মুহূর্তে মস্তিষ্কের পর্দা ভেদ করে হুঁশ ফেরে তার। দ্রুত সরে আসে এলিজার আলিঙ্গনের বেড়াজাল থেকে। হতবম্ব হয়ে চেয়ে থাকে এলিজা। অ্যাশার তাকে ইশারায় নিজের উপর থেকে উঠতে বললেও ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। সরি এলিজাবেথ, আমি ইচ্ছাকৃত। ব্যাপার না, আমিও বুঝতে পারিনি। দুজনই কিছুটা ইতস্তত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে অ্যাশার বলে, চলো তবে। চলো। সিঁড়ি বেয়ে নিচে নামতে রান্নাঘরে দুজন মানুষের খুনছুটির সাক্ষী হলো অ্যাশ আর এলিজা। অ্যাশার কিছুটা গলা খাকারি দিয়ে কর্কশ গলে বলল, সকাল সকাল রান্নাঘরে কি করছিস? তোদের কি রুম দেওয়া হয়নি? চিল ব্রো, তুই সিঙ্গেল দেখে কি আমরা রোমান্স করতে পারবো না নাকি? চোট বাকি হাসে অ্যারন। বেয়াদব একটা। বিড়বিড় করে বলে অ্যাশার, বিড়বিড় করে লাভ নেই, আমি তো সত্যি বলছি তাই না? আমার বড় হয়েও তুই এখনো। অ্যারন কথাটা শেষ করার আগে এলিজা অবাক হয়ে অ্যাশারকে জিজ্ঞেস করলো। অ্যাশ, অ্যাশার কিছু বলার আগেই অ্যারন আবারও তাচ্ছিল্য করে বলল, আরে সিস, তুমি জানো না, হি হ্যাজ নো এক্সপিরিয়েন্স। অ্যারনের কথা শব্দ করে হেসে উঠল এলিজা। অন্যদিকে লজ্জা নুয়ে পড়ার উপক্রম চার্লটের। এলিজাকে হাসতে দেখে অ্যাশার বাঁকা হাসে। এলিজার ঘাড়ের উপর হাত রাখতে ব্যথায় কুকিয়ে ওঠে এলিজা। অ্যাশার দ্রুত তার হাত সরিয়ে নিয়ে আবারও এলিজার কোমর জড়িয়ে ধরে পাশ থেকে হ্যাচকা টানে এলিজাকে নিজের কাছে এনে অ্যারনের উদ্দেশ্যেই বলে, শি নোজ বেটার দ্যান এনি ওয়ান এলস। অ্যাশার এহেন কাজে এলিজা, অ্যারন আর চার্লট তিনজনই বোকাই বনে যায়। এলিজার হাসি উবে যায়। ড্যাপ ড্যাপ করে চেয়ে থাকে অ্যাশারের দিকে। এলিজার চাহনিতে মুচকি হাসে অ্যাশার। পরক্ষণে এলিজার কোমর ছেড়ে হাত ধরে হাঁটাতে সদর দরজার দিকে। তারা চলে যেতে অ্যারন অবিশ্বাসের ন্যায় ভাঙা গলায় বলে ওঠে, ওরা কি? তার কথা আর মাঝে চার্লট বলল, তোমার কি? চলো খাবে এখন, আমায় হসপিটাল যেতে হবে। চেরি, ইফ দে আর ইন্টিমেট ইট উড বি এ ব্যাড থিং। অ্যাশকে আমি কিভাবে সিসের কাছে থেকে ফেরাবো? আচ্ছা রন, তুমি কেন চাইছো না ওদের মিল হোক? কারণ অনেক আছে চেরি। অ্যাশ খুব শান্ত মস্তিষ্কের মানুষ, কিন্তু গত 1 মাসের উগ্রতা দেখে আমি খুবই চিন্তায় আছি। সবই ঠিক ছিল, কিন্তু অ্যাশার যেদিন লস অ্যাঞ্জেলেসে ফিরল, তার 2 দিন পর রিচার্ডের মৃতদেহ পাওয়া গেল। এটা কি ফেলে দেওয়ার মতো কথা? বুঝতে পারছি। আর সব থেকে বড় কথা কি জানো? কি? গত 1 মাসে অ্যাশার আর ইভানের মধ্যে কয়েক দফা কথা কাটাকাটি হয়েছে, আর তাও এলিজাকে নিয়ে। তুমি কিভাবে জানো? উডি বলেছে। বিকালের পরন্ত সোনালি রশ্মির আবরণে ঢাকা পড়েছে অ্যাশারের রুমের বারান্দা। এলিজা সন্তর্পণে তা গায়ে মাখিয়ে নিচ্ছে বারান্দায় বসে। আঙুলের ভাঁজে ভাঁজে পৃষ্ঠা উল্চিয়ে যাচ্ছে হাতে থাকা বইটার। হঠাৎই দরজায় মৃদু আওয়াজ হওয়াতে এক পলক তাকায় সেই দিকে। পরক্ষণেই দ্বিতীয়বার শব্দ না হয় পুনরায়
চোখ মেলে বইয়ের পাতায় একেবারে এবারে আকস্মিক জোরেই কেউ করা ঘাত করে বলে। এলি, সম্পূর্ণ কথা শোনার আগেই এলিজা প্রশ্ন ছড়ে। কে? আমি অ্যাশ। ও আসো, দরজা খোলাই আছে। দরজা হালকা ধাক্কা দিতেই তা খুলে যায়। রুমে ঢুকে কয়েক দফা চোখ ঘুরিয়ে এলিজাকে খোঁজে অ্যাশার। তা বুঝতে পেরে এলিজা ক্ষীণ গলায় বলে হচ্ছে। আমি বারান্দায়। এলিজার গলার স্বর লক্ষ্য করে সে এগিয়ে যায় বারান্দার দিকে। বারান্দার কার্নিশে হেলান দিয়ে এলিজার দিকে তাকাতে থমকে যায় অ্যাশার সময়। বিকালের রোদের মিষ্টি সোনালি আভায় এলিজাকে যেন গ্রিক দেবীদের মতোই লাগছিল তার সন্নিকটে। অ্যাশার কিছুক্ষণ চুপ করে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, মন্ত্রমুগ্ধের ন্যায় এক দৃষ্টিতে চেয়ে থাকে এলিজার দিকে। কোনো সারা শব্দ না পেয়ে এলিজা মুখ তুলে তাকায়। চোখে চোখ পড়ে দুজনার। এলিজা চোখ সরিয়ে নিয়ে আসে, বইয়ের পাতায় চেয়ে প্রশ্ন করে। কিছু বলবে? ক্যান আই কিস ইউ? অবলীলায় উল্টো প্রশ্ন করে বসে অ্যাশার। এলিজা পুনরায় তার দিকে চকিত হয়ে তাকালে কিছুটা দ্রুত বেগে হাঁটু মুড়ে এলিজার সামনে বসে পড়ে অ্যাশার। আরও চমকে যায় এলিজা আবেদনের সুরে। চোখে এক অদ্ভুত মায়া এনে আবারও প্রশ্ন করে অ্যাশার। মে আই? শুধু একবার এলিজাবেথ, আই কান্ট হোল্ড মাই সেলফ। একটু বোঝো না প্লিজ। তুমি এমন করছো কেন? কজ আই লাভ ইউ সিলি গার্ল। না, উই আর নট ম্যারিড। আর আমরা বিয়ে করছি না। এলিজার কথা শেষ হতে দেয় না অ্যাশার। নিজেই কিছুটা উন্মাদের ন্যায় বলে। বিয়ে করব, জলদি করব, নাও লেট মি। কথা অবধি শেষ করতে পারলো না অ্যাশার। কিছুটা ঝাঁপিয়ে পড়ল এলিজার উপর। দখলে নিয়ে নিল এলিজার শীতল কোমল অধর। অ্যাশার যেন বদ্ধ উন্মাদনায় মত্ত হলো। এলিজার অক্ষি যুগল ঘোলাটে হয়ে গেল। অশ্রুকণা আজ তার গ্রীবাদেশে পৌঁছালো না। তার ভঙ্গুর হৃদয় আবারও ভেঙে যাচ্ছিল এক অনন্য বেদনার চাপে। কিছুটা থেমে এলিজার মুখপানে তাকালো সে। তার অধর পুনরায় ধীরে ধীরে কাছে এলো এলিজার। যেন সময় থেমে গেছে। প্রথম স্পর্শটা ছিল মোলায়েম, কিন্তু পর মুহূর্তেই কয়েক মুহূর্তের মধ্যে সেই নমনীয়তা হারিয়ে গেল। তাদের অধর যুগল আরও একবার একে অপরকে জড়িয়ে ধরল গভীর আর আবেগীভাবে, যেন কথায় প্রকাশ করা যায় না এমন অনুভূতি বিনিময় করছিল। কিন্তু ক্রমেই সেই অধর আলিঙ্গনে রূপ নিল রচনা উল্লাসে। গভীর আকর্ষণে বিলীন হয়ে গেল অধর জোড়া। দুই হৃদয় তপ্ত শ্বাস পরস্পরকে স্পর্শ করতেই অধরের গভীর যেন এক মধুর স্রোত প্রবাহিত হলো। সময় থমকে দাঁড়ালো, আর অধর আর রসনার মিলনে সৃষ্ট এক মোহনীয় অনুভূতি শরীর ও মনকে মোহিত করলো এলিজা আর অ্যাশারকে। তাদের এমন মুহূর্তে সাক্ষী হতে হন্তদন্ত হয়ে বারান্দায় ঢুকলো লুসিনা আর অ্যাড্রিয়ান। থমকে দাঁড়ালো তারা। তাদের উপস্থিতি টের পেয়ে থেমে গেল অ্যাশার আর এলিজা। লজ্জা পেয়ে অ্যাশারের বুকে মুখ লুকালো এলিজা। কয়েকবার ঘন নিঃশ্বাস নিয়ে অ্যাশার তাদের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কাজ শেষ? হ্যাঁ। ছোট্ট করে জবাব দিল অ্যাড্রিয়ান। আপনাদের আসার আর সময় হলো না? চোখে মুখে বিরক্তি ফুটে উঠলো অ্যাশারে। এদিকে এলিজা লজ্জায় আরো নুয়েই পড়ে। আপনারা যে রঙ্গলীলা করছেন তা আমরা জানবো কিভাবে? আমরা সবাই জানি ওর বিষয়টা খারাপ লাগে, ফিজিক্যাল টাচটা মানিয়ে নিতে পারে না। এখন এসব কি? হ্যাঁ, হাস্য রসিকতা করে বলে অ্যাড্রিয়ান। করতে দিলেন কই? সব তো ঘেটে দিলেন। অ্যাশারের ঠোঁট কাটা জবাবে বারংবার লজ্জায় নুয়ে পড়ছিল এলিজা। শেষমেশ অ্যাশারের শার্টের কোণা চেপেই ধরে সে। অ্যাশার বুঝতে পারে এলিজা তাকে চুপ করার জন্য ইশারা করছে। ফলস্বরূপ সে আরো গম্ভীর হয়ে লুসিনার অ্যাড্রিয়ানের উদ্দেশ্যে প্রশ্ন করল, কোনো দরকার ছিল? জি। কি দরকার? অ্যারন কল করেছে। ও বলল আপনার নাম্বারে কল করেছে, কিন্তু ধরেননি। কিছুটা থেমে সে আবারও বলল। ধরবেন কি করে? এখানে তো। কথাটা শেষ না করে সে আবারও বলল, এলিজা নেভার মাইন্ড। আপনার বোন মিস ডিয়ানা মিলার ইমিডিয়েটলি আপনাকে লস এঞ্জেলসে ফিরতে বলেছে। ও, এত জলদি? আমি তো ভেবেছি এখানে কয়েকদিন থাকতে পারবো। তুমি চলে যাবে? ঠান্ডা গলায় প্রশ্ন করল। বেশি না, 2-3 দিনের জন্য যাব। অ্যাড্রিয়ানা লুসিনা তার আর দাঁড়ায় না। ওরা চলে যেতে এলিজাকে উঠিয়ে নিয়ে সেই স্থলে বসে পড়ে অ্যাশার।
আর এলিজাকে বসায় তার দুপায়ের উপর। এলিজা তার কোলে বসেই বলে, অ্যাশ, আমার কিছু বলার আছে। বলো, কি বলবে? আমি বিয়ের কথা বলেছিলাম। উই আর গেটিং ম্যারিড সুন, প্রিন্সেস এলিজাবেথ। বিয়ে না করি, না করলে হয় না? এলিজা, হোয়াট ইজ দিস? মুহূর্তে মুহূর্তে তুমি কেন ডিসিশন চেঞ্জ করছো? আমার জন্য। আকস্মিক কণ্ঠের পরিপ্রেক্ষিতে অ্যাশ আর এলিজা দুজনেই ফিরে চাইল বারান্দার দরজার দিকে। অ্যারন গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। এলিজাকে কোল থেকে নামিয়ে অ্যাশার কিছুটা অবাক হয়ে পড়ল। রণ, তুই কখন ফিরলি? এই তো 5 মিনিটের মতো হবে। আচ্ছা, যা বলছিলাম, সিসের এই অস্বাভাবিক আচরণের মূল কারণ আমি। তুই? হ্যাঁ, আমি সিসকে অনেক আগেই বলেছিলাম বিয়ের কথা। সিস তোকে বিয়ে করতে চায়নি তখন, খালি বলতো তোকে ওর কার্ডস লাইফে জড়াতে চায় না। তাহলে তোর কথাতেই আমাকে বিয়ে করতে চাইছিল? ইয়াস, কিন্তু কালকে আমি তাকে ইনডিরেক্টলি মানা করেছি। অ্যাজ শি ইজ ইন্টেলিজেন্ট, শি আন্ডারস্ট্যান্ড মাই এলুশন, তাই জন্যই হয়তো মানা করেছে এখন। অ্যারনের ছন্নছাড়া কথা অ্যাশার কিছুটা রেগে গেল, থমকে উঠে বলল, তুই আমার লাইফে ইন্টারফেয়ার কেন করছিস রণ? এলিজা আমাকে ভালো না বাসলেও আমি সারা জীবন ওকে ভালোবাসবো। আজ অবধি এলিজা ব্যতীত কারোর সান্নিধ্যে আমি যাইনি, সেটা তুই ভালো মতোই জানিস। কেন যাইনি জানিস? আমার ভালোবাসা আমাকে যেতে দেয়নি। এলিজা এখন অন্য কাউকে বিয়ে করে সংসার করলেও ওকে আমি ভালোবাসতাম। আর তুই কি ভেবেছিস এলিজাকে আমি এখন ছেড়ে দেব? এত সহজে অন্য কারোর হতে দেব? কখনোই না, কখনোই না। ভুলে যা সেসব চিন্তা, আমি ওকে ছাড়ছি না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্ষান্ত হলো অ্যাশার। তার গলার উচ্চ আওয়াজে নিচতলা থেকে ইতিমধ্যে সকলেই এসে হাজির হয়েছে বারান্দায়। অ্যাশারের পাশে অনুভূতিহীন দাঁড়িয়ে আছে এলিজা। লুসিনা সহসা জিজ্ঞেস করল, কি হয়েছে? অ্যাশার পুনরায় চিৎকার করে বলল, কি হয়েছে? রণ যে অত বড় একটা ইডিয়েট আমি জানতাম না। এলিজার মানসিক বিধ্বস্ততার মধ্যেও ও এলিজাকে আরেকটা মেন্টাল প্রেশার দিচ্ছিল। অ্যাশার সব ঘটনা খুলে বলতে অ্যাড্রিয়ান রেগে গিয়ে চার্লটের দিকে চেয়ে বলল, কিছু মিস লরেন্ট, অ্যারন না হয় এসব বোঝে না, আপনি তো বোঝেন। আপনি কি করে মেন্টালি অসুস্থ একজন পেশেন্টকে এভাবে মানসিক যন্ত্রণা দিতে অ্যালাউ করলেন? আপনার কি মনে হয় এলিজা কি নিজের মধ্যে আছে? ও সঠিক ডিসিশন নিতে পারবে? ওকে যা বলা হবে ওর মাথায় সেটাই ক্যাচ করবে। আপনারা ওকে কনফিউশনে ফেলছেন। এতে ওর মেমোরি লস থেকে শুরু করে স্ট্রোকের মতো বড় সমস্যা অবধি হতে পারতো। আমি রনকে বলেছি প্রফেসর, কিন্তু ও চিন্তায় ছিল অ্যাশ আবার কোনোভাবে রিচার্ডকে মেরেছে কিনা। হোয়াট? আমি কেন রিচার্ডকে মারব? রিচার্ডের লাশ যেদিন পাওয়া গেছে সেদিন আমি বাড়িতে ছিলাম, মমের সাথে বসেই টিভি দেখছিলাম। আর ধারণা করা যায় রিচার্ডকে তার আরও 1 সপ্তাহ আগে মারা হয়েছে, তখন আমি এখানে ছিলাম। তুই কিসের সাথে কিসের হিসাব মেলাতে চাচ্ছিস অ্যারন? তাচ্ছিল্য করে কথাগুলো বলল অ্যাশার। অ্যারন কিছুটা বিচলিত হলো। আসলেই তার মাথায় কথাগুলো 1 মাসে একবারও হাসেনি। আর ফলস্বরূপ এই একটা মাস বিনা কারণে সে এলিজাকে নিজের ভাইয়ের লাইফ নষ্ট করার জন্য দোষারোপ করেই আসছিল। বারংবার এলিজাকে সে অ্যাশের লাইফ থেকে সরে যেতে বলেছে। এত কথার মাঝেও এলিজাকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জা পায় অ্যারন। মেয়েটা তাকে ছোট ভাইয়ের মতো দেখতো, আর সে কিনা মেয়েটার খারাপ সময়ে মেয়েটাকে ম্যানিপুলেট করেছিল। সে কিছুটা মাথা নিচু করে বলল, আই এম সরি, আমি বুঝতে পারিনি। শোন রণ, এলিজাবেথ আমার প্রথম ভালোবাসা, ওই আমার শেষ ভালোবাসা। ও থাকুক কিংবা না থাকুক, আই ডোন্ট ফাকিং কেয়ার। ও আমার নিজের হলেও ভালোবাসবো, আর আমার মৃত্যুর কারণ হলেও আমি ওকে ভালোবাসবো। গট ইট? কিছুটা থেমে সকলের দিকে চেয়ে আবারও সে বলল, শি ইজ মাই প্লে। পজ, ফিনিশ অ্যান্ড রিপ্লে। আমার জীবনে কারো অস্তিত্ব না থাকলেও এলিজার অস্তিত্ব কখনোই বিলীন হবে না, এমনকি আমি মাটিতে মিশে গেলেও না। আই হোপ কথাটা তুই মনে রাখবি
কথাগুলো ফের এক নিঃশ্বাসে বলে এলিজার দিকে ফিরে চাইল অ্যাশার। এলিজা 2 হাত নিচের হাতে নিয়ে ক্ষীণ গলায় বলল, আমি জানি তোমার পক্ষে এত দ্রুত মুভ অন করা সম্ভব না, কারণ তুমি ইভানকে ভালোবাসতে। কিন্তু এলিজাবেথ, ভুলে যাও ইভানকে। তুমি আমার জগতে, আমার আচ্ছাদনে পা ফেলেছ। ফিরে যাওয়ার পথ নেই। বিয়ে করলেও যা, না করলেও তা। তুমি যদি ভেবে থাকো এত কিছুর পরেও আমাকে ফাঁকি দিবে, সেই চিন্তা ভুলে যাও। এলিজাবেথ, লিসেন, মেবি ইউ আর এ প্রিন্সেস, কিন্তু আমার কাছে এখন তুমি শুধুমাত্র এক কয়েদি। বেশি দিন নিজেকে আমার থেকে দূরে রাখতে পারবে না। কথাগুলো শেষ করে বাঁকা হাসে অ্যাশার। কয়েক মুহূর্ত এলিজার দিকে তাকিয়ে সজোরে এক হ্যাঁচকা টানে এলিজাকে নিজের কাছে টেনে নিয়ে নেয় সে। এমন এক অবস্থানে টেনে নিয়েছে যেন আরেকটু হলেই তাদের উষ্ঠধরের মিলন ঘটত। এক হাতে এলিজার কোমর চেপে ধরে আরেক হাতে কানের কাছে রেখে কিছুটা হুমকি দিয়ে একেবারে ক্ষীণ গলায় সে বলে, I fucking love you. And in same way, if you try to run away from me, then I will fucking kill you. ইভানের থেকে পালিয়ে বেঁচেছ, কিন্তু একমাত্র মৃত্যু ছাড়া আমার থেকে পালাতে পারবে না। মাইন্ড ইট। সে আর দাঁড়ায় না, সোজা সেখান থেকে উল্টো পথে হাঁটা ধরেছে। প্রিয়ানকে কল করে গাড়ি বের করতে বলল সে। তার সাথেই সকলে বের হয়ে আসে বারান্দা থেকে। আপাতত এলিজাকে একা থাকতে দেওয়া দরকার। সকলে চলে গেলে ফের ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে এলিজা। বারান্দার কার্নিশে হাত রেখে মুচকি হেসে বলে, আই লাভ ইভান। হাউ সিলি। হ্যাঁ বাসতাম, প্রচণ্ড ভালোবাসতাম ওকে। অন্ধকার ন্যায় ভালোবাসতাম, অন্ধের ন্যায় ভালোবাসতাম। আমাদের বিয়ের দিন পর্যন্তও ভালোবেসেছিলাম। কিন্তু ওর প্রতি ঘৃণা তো সেদিনই জন্মেছে, যেদিন জানতে পেরেছিলাম আমার বাবাকে পুরো মিডিয়ার কাছে অপদস্থ করেছিল জার্কটা। আমার চাচার খুনিও, এমনকি ওর বাবা আমাকেও খুন করতে চেয়েছে বারংবার, যেটাও খুব ভালো মতোই জানতো। এত কিছুর পরেও কিভাবে ভালোবাসবো ওই অমানুষটাকে, যে কোনোদিন আমাকে ভালোই বাসেনি। চেয়েছিলাম ওর একটা স্বীকারোক্তি নিতে, কিন্তু পারলাম না। হয়তো ওপরওয়ালা সব প্ল্যান সাকসেসফুল করে না। আমি কেন সব সময় ভুল ডিসিশন নিই নিজের লাইফের ব্যাপারে? কই বিজনেসে তো কখনো ভুল সিদ্ধান্ত নিইনি। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে ইচ্ছে নোনা জল, যা মুহূর্তেই বিশাল জলধারের সৃষ্টি করে। এত রাতেও ঘরে আসেনি অ্যাশার, হয়তো বাড়িও ফিরেনি সে। কোথায় আছে কে জানে। নিজের কাছে একটা ফোনও নেই যে অ্যাশারকে কল করবে। এত রাতে অ্যারনের ঘরে নক করার ইচ্ছে নেই এলিজার। প্রত্যেকেরই ব্যক্তিগত মুহূর্ত থাকতেই পারে। বিছানায় বসে 2 পা দুলিয়ে বসে আছে সে। পরনে ফ্রকটা হাঁটুর উপরে উঠিয়ে নিজের ক্ষত স্থানগুলোতে চোখ বোলাচ্ছে এলিজা। পর মুহূর্তে মনে পড়ে আগের কথা। একটা আঁচল পড়লে বাবার কাছ থেকে হাজার হাজার টাকার মেডিসিন আবদার করে বসতো সে। বরাবরই তার সৌন্দর্য ধরে রাখার প্রবণতা ছিল, যার ফলস্বরূপ যুবতী হওয়া সত্ত্বেও অনেকেই তাকে আন্ডার এজ ভেবে বসতো। অথচ এখন কি হাল, চেহারার কেমন এক বলিরেখা দেখা দিয়েছে। আরও কত কি। তার সকল চিন্তার ভাঁজে হঠাৎ অ্যাশারের কথা মাথায় আসতে সে বিড়বিড় করে বলল, এলিজা, তুমি কেন ভালোবাসো আমায়? আমি তো তোমার যোগ্য না। নিজেকে শেষ করে ফেলেছি আমি নিজের হাতেই। আমি কখনো ভাবিনি ইভানকে বিয়ে করার পরিণাম এতটা ভয়াবহ হবে। বিয়ের সময়ও ভেবেছিলাম আই ক্যান চেঞ্জ হিম, কিন্তু বিয়ের 2 মাসের মধ্যেই যখন জানলাম আমার পরিবারকে মাটিতে মিশিয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বড় নষ্ট চক্রান্ত করেছিল ইভান, সেদিন মনে হয়েছিল গলা চেপে মেরে ফেলি, কিন্তু পারিনি। হাত কাঁপতো আমার। তাই ভেবেছিলাম অ্যাটলিস্ট স্বীকারোক্তি আর প্রমাণ জোগাড় করব, কিন্তু খুব বেশি দেরি করে ফেলছি আমি। আপাতত যা আছে তাতেই ইভানকে আমি ধ্বংস করে দিতে পারি, কিন্তু এখন না। এখন ইভানকে সর্বশান্ত করার পালা। এবার যদি মরতে হয় আমি সেটাই করব, কিন্তু লিয়ামদেরকে এবার শেষ করতেই হবে। তার কথা শেষ হতে না হতে কেউ দরজা ঠেলে ভিতরে ঘরে ঢুকতেই চমকে উঠে এলিজা। আহত হয়ে ছুটে যায় অ্যাশারের পানে। কিছুটা বিধ্বস্ত লাগছে তাকে। এলিজা ভীতু হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, ড্রিঙ্ক করেছো? ইয়েস, বাট ইটস ওকে। নেশা হয়নি, মাথা ব্যথা করছে। সরো সামনে থেকে। আমার সাথে ওয়াশরুমে আসো। চোখে মুখে পানি দাও, তোমার চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে। কাম অন এলিজা, আই এম ওকে। টেনশন করো না, আই এম নট ড্রাঙ্ক।
মিটিং ছিল একটা, সেখানেই একটু ড্রিঙ্ক করেছি, নাথিং এলস। আচ্ছা তাও আসো। ওয়াই বেব, এখন কি তোমার বাথরুমে রোমান্স করার ফ্যান্টাসি জন্মেছে? অ্যাজ আই ক্যান সি ইন দিস সিল্ক ড্রেস ইউ আর লুকিং সো হট। শাট আপ অ্যাশ, আজে বাজে কথা বলে আমাকে তুমি লজ্জা দিতে চাইছো, সেটা আমি ভালোই বুঝতে পারছি। ছাড়ো আমায়, একটু পানি এনে দাও, তেষ্টা পেয়েছে। আচ্ছা তুমি খাটে বসো। অ্যাশারকে ছেড়ে দিয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে পুনরায় তাকে তার দিকে দৃষ্টি ফেলে এলিজা। ফলস্বরূপ গ্লাস থেকে উপচে পানি পড়ে যায় ফ্লোরে। অ্যাশার তাদেরকে মুচকি হেসে বলে, অ্যাম আই দ্যাট চার্মিং এলিজাবেথ? ইউ আর চার্মিং ইন ডিড, কিন্তু আমি সেই জন্য তোমার দিকে চাইনি, একটা জিনিস ভেবে চেয়েছি। গ্লাস থেকে হালকা চুমুক দিয়ে কিছুটা পানি কমিয়ে অ্যাশারের দিকে গ্লাসটা বাড়িয়ে দিল এলিজা। অ্যাশার গ্লাসটা হাতে নিয়ে এলিজা যে দিকটা দিয়ে পানি খেয়েছে সেই দিক থেকেই পানি খেয়ে গ্লাসটা ফিরিয়ে দিল এলিজার কাছে। এলিজা গ্লাসটা স্পেয়ার টেবিলে রেখে অ্যাশারের পাশে বসে তার কাঁধে মাথা রেখে বলল, কেন ভালোবাসো আমায়? ভালোবাসার জন্য কারণ লাগে না এলিজাবেথ, ভালোবাসা এক ধরনের অন্ধবিশ্বাস। কিন্তু আমি এক সময় ইভানের সান্নিধ্যে ছিলাম, এটাতে তোমার খারাপ লাগবে না কি? এলিজাবেথ, একটা জিনিস জানো, কি? তুমি আর ইভান একদম একরকম। আই থিঙ্ক তোমরা যমজ ভাই বোন। কি? দ্রুত মাথা উঠিয়ে অ্যাশারের দিকে তাকা এলিজা। এলিজার দিকে তাকে ভাবলেশীন সে আবার বলে উঠছে, এলিজাবেথ, ভাই বোনের সম্পর্কটাকে তোমরা এটা করতে পারো না। তোমরা টুইন হয়েও ইন্টিমেট ছিলে। ছি ছি ছি। তোমার মাথা ঠিক আছে? কি সব আজে বাজে বলছো? তাহলে কি বলবো? ইভানও আমাকে এই সেম কথা গত 1 মাসে কম করে হলেও 1000 বার বলেছে। আর এখন তুমি যমজ না হলে চিন্তার এত মিল কিভাবে বলো? ইটস দ্য ফ্যাক্ট। এলিজাবেথ, টিপিক্যাল ব্যাকডেটেডদের মতো কেন কথা বলছো? ইটস নট ইয়োর ফল্ট দ্যাট ইউ চুজ এ রং পারসন। কিন্তু অ্যাশ, আমি চাচ্ছি আমাদের মধ্যে একটা ডিল হোক। ঠিক আছে, কন্ট্রাক্ট ম্যারেজ করব না, কিন্তু তাও আমি চাই ডিল হোক। আমাদের প্ল্যানটা ঠিক মতো হয়ে যাওয়ার পরে যদি আমরা চাই একসাথে সংসার করব, নয়তো ডিভোর্স। ডিল? আই ওয়ান্ট অ্যাগ্রি। নাও লেট মি কিস ইউ ফার্স্ট। অ্যাশার এলিজার কোমরে হাত রাখতে সে কিছুটা দূরে সরে গিয়ে বলল, আমি বুঝতে পারছি না, এত বছর ধরে সিঙ্গেল ছিলে কিভাবে তুমি? ইউ আর সো ডেসপারেট। Whenever I see you, trust me, I can't hold myself. এনাফ টকিং, ফ্রেশ হয়ে ঘুমোতে যাও। অ্যাশার কোনো কথা না বলে এলিজাকে ছেড়ে দিয়ে বলে, কাল লস অ্যাঞ্জেলসে ফিরে যাচ্ছি। 2 কিংবা 3 দিনের বেশি লাগবে না। মাথা নাড়িয়ে বালিশে মাথা রাখে এলিজা। অ্যাশারও বাথরুমে যে ফ্রেশ হয়ে বেরিয়ে নিজের ছোট্ট স্টাডি রুমে ঘুমোতে চলে যায়। ঘুমের মধ্যে বিভোর অ্যাশারের মুখায়ব দেখে এক মুচকি হাসি ফুটে ওঠে এলিজার মুখে। নীরবে ছোট ছোট কদম ফেলে হাঁটতে হাঁটতে সে অ্যাশারের শয্যার পাশে চলে যায়। কিছুটা দূরে দাঁড়িয়ে সযত্নে নিজের চুল ঝাড়া দেয়। তার উদ্দেশ্য একটাই, অ্যাশারের চোখে মুখে তার চুলের পানি জোরে পড়া যাতে ঘুমের মধ্যে তার শান্তির কিছুটা বিঘ্ন ঘটে। আর হয়ও তাই। অ্যাশার কিছুটা বিরক্তি নিয়ে চোখ মেলে তাকায়। তার মুখায়ব দেখে এলিজার এক মুহূর্তের জন্য মনে হলো সে কিছুটা অবাক হয়েছে। কোনো এক অজানা বিষয়। এলিজাকে দেখে এক কোমল হাসি অ্যাশারের মুখে ফুটে ওঠে। এলিজার নীরব হাসি দেখে সে মাথা তুলে উঠে বসার আগে এলিজা তার দিকে তাকিয়ে বলে ওঠে, ভয় পাওনি কেন? অ্যাশার আড়মোড়া ভেঙে তার শরীরের গঠন ঠিক করে হেলান দিয়ে বসে থাকা অবস্থায় কোনো শব্দ ছাড়াই শুধু চোখে চোখে ইশারা করে তাকে কাছে ডাকে। এলিজা এগিয়ে গিয়ে তার কাছে বসতে অ্যাশার তার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। সদ্য ঘুম ভেঙে ওঠা গলা এলিজাকে মৃদু প্রশ্ন করে, ভয় পাবো কিভাবে? গত 2 দিন তো তুমি এই কাজটাই করছিলে, তাই না? এলিজা কিছুটা তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, তুমি বড্ড নিরস। ধ্যাৎ। অ্যাশার একটু মুচকি হেসে অভিযোগ করে বলে, তোমার এই স্বভাবটা আমার মোটেও ভালো লাগে না এলিজাবেথ। এলিজা চুপ থাকে কিছুক্ষণের জন্য, তবে কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে প্রত্যুত্তর করে। কি আবার করলাম আমি? অ্যাশার একটু কপাল কুঁচকে যেন এক অজানা অভিমান থেকে উত্তর দেয়, সকাল সকাল
স্নান করার কি দরকার ছিল তোমার? এখনো বুঝতে পারলাম না এটা কেমন স্বভাব। এলিজা একটু অস্বস্তি অনুভব করে, কিন্তু তার মুখায়বে হাসি রেখা রেখে প্রশ্ন করে। গোসল করতে কি কোনো কারণ লাগে? আশা নিজের অজান্তে আরো কিছুটা বিদ্রুপ যোগ করে বলল। অবশ্যই লাগে। থেমে গিয়ে মুখায়বে বিস্তৃত বাঁকা হেসে আবারও বলে উঠছে। তবে যদি তুমি বলো আমি কারণ বের করে দিব। এলিজা তার দ্বিমুখী কথা পুরোপুরি বুঝতে পেরে কিছুটা ঝাঁঝালোর সাথে তাকে সাবধান করে বলে। ওঠো, এখন সময় নষ্ট করো না, ফ্লাইট মিস করে যাবে। আশার কিছু বলে না, কেবল মুচকি মুচকি হাসি দিয়ে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। দুজনের মধ্যে কথোপকথনটি যেন কোনো নির্দিষ্ট সময়ের মধ্যেই আটকে যায়, কিন্তু তবুও এক ধরনের মিষ্টি অস্থিরতাই থেকে যায় তার হাসি। এলিজার কথায়, তার অদৃশ্য সংলাপে পুরোপুরি পরিবেশটা যেন এক অদ্ভুত মাধুর্যে ভরে ওঠে। তারই মাঝে অপ্রত্যাশিতভাবে কিঞ্চিত আলিঙ্গন করে বাথরুমের দিকে পা বাড়ায় আশার শাওয়ার নিয়ে ফিরে আসা অবধি এলিজা অলস সময় কাটালো। অতঃপর তারা দুজন একসাথে নিচে ফ্লোরে নামলো। সিঁড়ি থেকে পা বাড়াতেই এলিজার দৃষ্টি আটকে গেল যেন সামনের বিশাল আকৃতির কয়েকটি বক্সে। ভরকে গিয়ে সে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তবুও যেন নিজেকে সামলাতে পারছে না। কিছু একটা ভীতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ধীরে ধীরে অ্যাশারের টি শার্টের কোনা টেনে ধরল সে। তার অভিব্যক্তি দেখে অ্যাশার চোখের কোণে এক চুলতে হাসি এঁকে বলল। ভয় পাচ্ছ? এলিজার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে অস্বীকৃতি জানালেও তার শরীরী ভাষা তার ভীতি প্রকাশ করে দিচ্ছিল। অ্যাশা বুঝতে পেরে তার হাতটা আলতোভাবে ধরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। এরপর উডি আর ব্রিয়ানের দিকে তাকে দৃঢ় গলায় বলল, আনপ্যাক করো। ব্রিয়ান আর উডি অপেক্ষাই করছিল। আশার অনুমতি পেয়ে পা মাত্র উডি আর ব্রিয়ান নিপুণ হাতে বক্সগুলোর মোড়ক খুলতে শুরু করলো। বক্সগুলোর বিশালত্ব দেখে পুরো ঘর এক ধরনের চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। সকলেই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। এত বড় বক্সের ভেতর কি লুকিয়ে আছে সেই কৌতূহলে। অ্যারন কিছুক্ষণ ধরে সোফায় অস্থিরভাবে বসেছিল। একবার একপাশে চুপচাপ তাকায় তো আবার অন্যদিকে, শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে চেয়ারে পা ঠুকতে ঠুকতে বলল, সে কখন থেকে বসে আছি ভেতরে কি আছে দেখার জন্য। তোরা এত দেরি করে নামলি কেন? তার অভিযোগে ভরা সুরে চারপাশে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। চার্লট আর থাকতে না পেরে পাশ থেকে হাত বাড়িয়ে অ্যারনের হাতে একটা চিমটি কাটলো। ব্যথায় চমকে উঠে অ্যারন পেছন ফিরে তাকালো। চার্লটের রাগে মুখ দেখে সে কিছু বলতে যাবে, এর আগেই চার্লট ফিসফিস করে কঠিন স্বরে বলল, তুমি এত বেশি কথা বলো কেন? দেখছো না দুজনই স্নান করে এসেছে, ওদের বিব্রত করো না, না হলে তোমার খবর আছে। চার্লটের কথা ঝাঁজ থাকলেও সে এটা খুব আস্তেই বলছিল, যেন কেউ শোনে না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কথাগুলো একেবারে স্পষ্টই শুনে ফেলল লুসিনা আর অ্যাড্রিয়ান। অ্যাড্রিয়ান মাথা নিচু করে হেসে ফেলল, আর লুসিনা আরেকটু স্বাভাবিক কণ্ঠে মন্তব্য করল, তুমি যা ভাবছো তা একেবারে ভুল মিস লরেন্ট। গাইনোকোলজি পড়েও যদি ভিজুয়াল ইন্সপেকশন সঠিকভাবে করতে না পারো তাহলে কিন্তু বড় সমস্যা। চার্লট পুরোপুরি হতবাক হয়ে লুসিনার দিকে তাকিয়ে বলল। মানে? লুসিনা এক নিঃশ্বাসে উত্তর দিল, মানে ওদের মধ্যে তেমন কিছুই হয়নি যেটা তুমি ধরে নিয়েছ। এলিজা সকালে ঘুম থেকে উঠে গোসল করতে পছন্দ করে, বলতে পারো এটা ওর স্বভাব। আর মিস্টার মিলার হয়তো আজ ইউএস যাচ্ছেন, তাই শাওয়ার নিয়েছেন। সম্ভবত, আমার নিজস্ব ধারণা। আর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখেই তো বোঝা যাচ্ছে ওদের মধ্যে এমন কিছু ঘটেনি। তোমার ভাবনা অতিরঞ্জিত। লুসিনার এই যুক্তির ঢেউ কাটতে না কাটতে চার্লটের উদ্দেশ্যে অ্যারন আবারও তার চিনে শুয়ে পড়ল। এখন কে বেশি বোঝে তা জানা হয়ে গেল। অ্যারনের কথায় চার্লটের ধৈর্যের বাঁধ যেন আবারও ভেঙে যাচ্ছিল। সে কিছু বলতেই যাবে, এমন সময় হঠাৎ এলিজার উচ্ছ্বাসিত কণ্ঠ ঘর ভর্তি করে বলল, ওয়াও, পিয়ানো! এলিজার আনন্দমাখা চিৎকার পুরো ঘরে অন্য এক আবহ আনলো। সকলে একসঙ্গে পিয়ানোর দিকে তাকালো। এলিজার মুখে শিশুর মতো খুশি ঝলমল করছে। তার চকচকে চোখ আর আনন্দিত মুখ দেখে কিছুক্ষণ আগে তৈরি হওয়া সব অস্বস্তি যেন উড়ে গেল। চার্লট হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে অ্যারনের দিকে একবার তাকালো। আর অ্যারন চার্লটের দিকে তার চিরচারিত বিরক্তি মাখা হাসি দিয়ে আবারও
চারপাশে তাকালো। ওদের সম্পর্ক যেন কিছুটা সাপে নেউলের সম্পর্ক, আবার গলায় গলায় ভাবো। মুহূর্তের মধ্যেই তাদের সম্পর্ক পরিবর্তন হয়। এদিকে বক্স থেকে আস্তে আস্তে উন্মোচিত হচ্ছিল সেই পিয়ানো, যার কারণে এত উচ্ছ্বাস। এলিজা ধীরে ধীরে পিয়ানোর কাছে এগিয়ে গেল, আঙ্গুল দিয়ে তার উপর আলতো করে স্পর্শ করলো। চারপাশে যেন একটা নিঃশব্দ বিস্ময় তৈরি হলো, আর পিয়ানোর ঝকঝকে গা থেকে প্রতিফলিত আলো সবাইকে মুগ্ধ করলো। একটু দূরে পেছনে দাঁড়িয়ে একরাশ মুগ্ধতা নিয়ে নিজের প্রেয়সীর প্রাণ খোলা হাসি দেখছিল অ্যাশার। এলিজার চোখে মুখে শিশুসুলভ আনন্দ আর উচ্ছ্বাসের আভা তাকে যেন মোহিত করে রেখেছিল। পিয়ানোর প্রতি এলিজার গভীর মুগ্ধতা দেখে অ্যাশারের ঠোঁটের কোণে নীরব এক হাসি খেলে গেল। এইদিকে বক্স উন্মোচন শেষ হতে সবাই মিলে পিয়ানো নিয়ে নানান মন্তব্য আর হাসি ঠাট্টায় মেতে উঠল। এলিজা সবার সঙ্গে হেসে গল্প করছিল, তবে তার চোখ আচমকে অ্যাশারের দিকে খুলল। অ্যাশার তখন নীরবে তার দিকেই তাকিয়ে আছে। দুজনে চোখাচোখি হলো। এলিজার কাছে মনে হলো যেন সে সেই মুহূর্তে তার চারপাশের সমস্ত কোলাহল অদৃশ্য হয়ে গেছে। অ্যাশারের গভীর মায়ায় দৃষ্টি এলিজার হৃদয় এক অদ্ভুত সুর তোল, যার কারণে এলিজার বোধগম্য হলো না। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে এলিজা হালকা হাসল, তারপর ধীরে ধীরে পিয়ানোর পাশে বসার টুলটা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে সে এগিয়ে এলো অ্যাশারের দিকে। দুজনের মাঝে শুধু এক গভীর নীরবতা ভাষা ছড়িয়ে পড়ল কিছুক্ষণের জন্য। অ্যাশার হেসে বলল, তোমার গিফট প্রিন্সেস এলিজাবেথ। এলিজা তার কথা হালকা লজ্জা চোখ নামিয়ে আনলো, কিন্তু তার ঠোঁটে এক ফোঁটা হাসি খেলে গেল, যা অ্যাশারের হৃদয়ে ভরে তুলল। অ্যাশার হাত ধরে এলিজাকে নিয়ে পিয়ানোর সামনে রাখার চুলে বসায়। এলিজাকে ইশারা করে প্রথমে কয়েকটি সুর বাজানোর সময় তার মনে পুরনো কিছু স্মৃতি ভেসে উঠতে শুরু করে, এমন কিছু যা সে দীর্ঘদিন চেপে রেখেছিল। মৃদু সুরের মাঝে তার আঙুল থমকে যায়, তার মুখায়ব কিছুটা গম্ভীর হয়ে আসে। আসার পেছন থেকে হলেও এই পরিবর্তনটুকু খেয়াল করে। তার হাসি মুখ কৌতূহল আর উদ্বেগে ভরে ওঠে। সে পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে এসে পিয়ানোর পাশে দাঁড়িয়ে বলে, কি হলো এলিজাবেথ, থামলে কেন? এলিজা গভীর শ্বাস নিয়ে বলে, এই পিয়ানোটা অনেকটা আমার মায়ের পিয়ানোর মতো। আমি ছোট থাকাকালীন মা তার প্রিয় একটা সুর শুনিয়েছিল আমায়, যেটা আমি বাজাতে চাইছিলাম কিন্তু মনে পড়ছে না। আশা তার কাঁধে আলতো করে হাত রাখে। এলিজা এক অদ্ভুত দৃষ্টিতে অ্যাশারের দিকে তাকায়, তারপর মাথা নিচু করে ফিসফিস করে বলে, মা সবসময় চাইতো আমাকে মিউজিক ইন্ডাস্ট্রিতে জয়েন করাতে, কিন্তু বাবা আর ইউলিয়াম তা কখনোই আমাকে সাপোর্ট করে না, আর না মাকে। মলিন হাসে এলিজা। আশার বিস্মিত হয়। সে বুঝতে পারে এলিজার মনে দীর্ঘদিনের চাপা ব্যথাগুলো ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। তাদের কথার মাঝে অ্যারন বলল, ব্রো, এখন বের হতে হবে তোর, নয়তো ফ্লাইট মিস করবি। বের হচ্ছি। ওডি চলো। কিন্তু তুমি কিছু খাওনি। বাধা দিয়ে বলে উঠে দাঁড়ায় এলিজা। বাহির থেকে কিছু খেয়ে নেব, আর না হয় এয়ারপোর্টে খেয়ে নেব। কথা শেষ করে আশার আহত হাত এলিজাকে নিজের বাহুডোরে টেনে নেয়। তার উষ্ণতায় নিজেকে মিশিয়ে দেয় এলিজা। কোনো দ্বিধা বা সংকোচ ছাড়াই আশার নিজের উষ্ঠ ছুঁয়ে দেয় এলিজার কপালে, মৃদু স্নিগ্ধ এবং গভীর যত্নে। সময় যেন মায়ের চাদরে ঢাকা কোনো অদৃশ্য নদীর মতো বয়ে যায়। অনুভূতিহীন নিঃশব্দ কয়েকটি নিঃশ্বাসের ব্যবধানে সকাল গড়িয়ে বিকালের কোমল রোদ এসে পড়েছে জানালার কাছে। পুরোটা সময় এলিজা একা কাটিয়েছে, পিয়ানোর সামনে বসে চুপচাপ বসে তার আঙুলগুলো পিয়ানোর কিগুলোর উপর স্থির হয়েছিল। কোনো সুরের ঝংকার তোলেনি সে, যেন তার মনের গহীনে জমে থাকা নীরবতা পিয়ানোর সুরকে থমকে দিয়েছে। আশার বেরিয়ে গিয়েছে সেই সকালেই। তার বিদায়ের মুহূর্তে মৃদু পদধ্বনি এখনো এলিজার স্মৃতির গভীরে অনুরণিত, যদিও সময়ের অদৃশ্য পর্দায় সেটি ক্রমশ ফিকে হয়ে আসছে। এলিজা জানে না নীরবতা আর অপেক্ষার শেষে কি রয়েছে। তবুও কোনো এক অবাক্ত টান তাকে এই মুহূর্তে স্থির থাকতে বাধ্য করেছে। নিজের এই অবস্থাকে এলিজা কি হিসেবে আখ্যা দেবে তা ভেবেই পাচ্ছে না। এ কি ব্যাকুলতা নাকি ভীতি মনে মনে এসে আওড়ায়। আমি কি অ্যাশারের মোহে আটকা পড়ছি? কিন্তু কিভাবে? আমি এসব কি ভাবছি? আমি কি করে এত দ্রুত অ্যাশারের
সান্নিধ্যে চলে যাচ্ছি। কই আগে তো ওর জন্য আমার এই অনুভূতি ছিল না, তাহলে এখন কেন ওকে মিস করছি আমি? কিছুটা থেমে সে আবার বলে, কিসের ভয় এলিজা? তোর সব কিছু তো প্ল্যান মাফিকই হচ্ছে, চিন্তা কিসের? অ্যাশার তোকে ভালোবাসে, তুইও নিজেকে গুছিয়ে নে। আগের এলিজাবেথকে ফিরতে হবে। আগের এলিজাবেথ নিঃসন্দেহে অ্যাশারের যোগ্য। 1 সপ্তাহ পেরিয়ে গেছে, তবু অ্যাশার ভ্যানুকোভারে ফিরে আসেনি। ঘর জুড়ে যেন এক নীরবতার পর্দা নেমে এসেছে। এলিজা তার বেশিরভাগ সময় নিজের ঘরে কাটায়। কোনোদিন ম্লান আলোতে বইয়ের পাতায় ডুবে থাকে, আর কোনোদিন পিয়ানোর সামনে বসে আঙুলের নরম স্পর্শে সুর তুলতে ব্যস্ত থাকে। পিয়ানোর প্রতিটি সুর যেন তার মনের কথা বলার চেষ্টা করে, কখনো বিষণ্ণ, কখনো আক্ষেপ ভরা। লুসিনা যার মাঝে মাঝে এসে তাকে একটু হাসানোর চেষ্টা করে, মাঝে মাঝে চলে গাল গপ্প। তাদের সঙ্গ তার একাকিত্ব ভার কিছুটা কমিয়ে দেয়। তবে যখন অ্যাড্রিয়ান, চার্লট আর লুসিনা হসপিটালে চলে যায়, এলিজার দিনটা যেন আরও দীর্ঘ হয়ে ওঠে। সকালগুলোতে অ্যারন তাকে নিয়ে বাড়ির চারপাশে হাঁটতে বের হয়। অ্যাশারের বাড়ির চারপাশের গাছগুলোর জন্য কিছুটা সেফ জোন হয়, অ্যারন খুব একটা বাধা দেয় না এলিজাকে। পাখির ডাক আর ঠান্ডা বাতাসের স্পর্শে প্রকৃতির মাঝে একটু স্বস্তি খোঁজে এলিজা, যদিও সেই শান্তি যেন কখনোই পূর্ণ হয় না। মনে মনে অ্যাশারের জন্য অপেক্ষার প্রহর গুনতেই থাকে। তার অ্যাশারকে বর্তমানে খুব প্রয়োজন। তাছাড়া 3 দিনের জায়গায় 1 সপ্তাহ কাটিয়ে আসলে খুব একটা ভালো ঠেকে না তার কাছে। অ্যাশারের সাথে 24 ঘন্টার মধ্যে 2.5 মিনিটের কথায় তার মন প্রফুল্লিত হয় না, বরং আরও গভীর চিন্তা আচ্ছন্ন করে ফেলে তাকে। 3 দিন আগে ব্রিয়ানো টরন্টোর পথে পা বাড়িয়েছে। কেন তা সে জানে না, শুধু জানে বাড়িটা যেন আরও খালি আর নিঃসঙ্গ লাগছে। ব্রিয়ান আর অ্যাড্রিয়ানকে গভীর ভাবলেও তারা যেন মিষ্ট মন মানসিকতার মানুষ, তা এলিজাবেথের বোধগম্য হয়ে গেছে। বাড়ি ফিরলে অ্যাড্রিয়ান তাকে প্রিন্সেসের মতো ট্রিট করে, তবে অ্যাশারের প্রত্যাবর্তনের অপেক্ষা যেন ঘরটা অদৃশ্য এক ভার তৈরি করেছে। আর এলিজার মন প্রতিটি মুহূর্তে সেই অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েছে। অপরদিকে ইভান গিয়েছিল জার্মানিতে। সেখান থেকে সে সোজা লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা দেয়। সামনে 2 মাস পর ফ্যাশন ইভেন্ট। সময়টা যেন একটু বেশি মনে হলো প্রস্তুতি আর পরিকল্পনা আর ব্যস্ততায় সবাই ডুবে যাবে। ইভানও ব্যস্ত হয়ে পড়বে, তবে এবারের মতন ইভানের ভাগ্য যেন কোনো অশুভ ছায়ার নিচেই দাঁড়িয়ে। এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে ফেরার পথে গাড়ির অন স্ক্রিনে ভেসে ওঠে এক অচেনা নাম্বার। রিসিভ করে এসে অপর পাশ থেকে ভেসে আসে এক রহস্যময় পুরুষালী গলা। গলাটি যেন আক্রোশ আর অভিসন্ধিতে ভরা। ইভান নিলাম। ইয়েস। অপর পাশে থাকা লোকটি বিন্দুমাত্র সময় নষ্ট না করে বলে হচ্ছে, ইভান, তুই কি জানিস তোর বাবাকে তোর লোকেরা মেরে ফেলতে পারেনি? আর তুই সাবধানে থাকিস কেমন? কথাগুলো যেন একটা বিষাক্ত তীরের মতো ছুটে আসে। শেষ শব্দের প্রতিধ্বনি মিলিয়ে যেতেই লাইন কেটে যায়, কিন্তু সেই প্রতিধ্বনি ইভানের মস্তিষ্কে একটা দুঃস্বপ্নের মতো গেঁথে বসে। দিশেহারা হয়ে স্টিয়ারিংয়ে হাতে গাড়ির গতি কমানোর চেষ্টা করে। ব্রেক চাপতে গিয়ে আচমকা সে অনুভব করে গাড়ির ব্রেক কাজ করছে না। সময় যেন থেমে যায়। আতঙ্ক আর বাঁচার প্রবল ইচ্ছা নিয়ে এলোমেলোভাবে স্টিয়ারিং ঘুরিয়ে যাওয়ার পথ ঠিক করার চেষ্টা করে। চারপাশের শব্দ, গাড়ির গর্জন আর নিজের কানের ভেতরে অংশ যে অসাড় হয়ে আসতে শুরু করে। তার বিষাক্ত শব্দ, মানসিক তিক্ততা, মস্তিষ্কে জমাট বাধা ভয় আর হৃদস্পন্দন একসঙ্গে জট পাকিয়ে যায়। এটি কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি পূর্ব পরিকল্পিত কোনো ছায়া ষড়যন্ত্র? ইভান নিজেই উত্তর জানে না। হাইওয়ের মধ্যিখানে গিয়ে গাড়িটা পতিত হয় অ্যাক্সিডেন্টের অভিমুখে। আশেপাশের গাড়িগুলো থেমে যায়। কিছু সময়ের মধ্যেই নিউজ চ্যানেলে বড় বড় অক্ষরে হেডলাইন ছেয়ে যায়। বহুল পরিচিত ব্যবসায়ী রিচার্ড লিয়ামের পর তার একমাত্র ছেলে জনপ্রিয় অভিনেতা ইভান লিয়ামকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যেন এক ভারাক্রান্ত জগৎ। ইভানের অনুরাগী আবেগ ঘন স্ট্যাটাসে ভরিয়ে তুলছেন প্রতিটি কোণ। সেই আবেগের মাঝেই হাসপাতালের করিডোরে নির্জন এক কোণে বসে আছে রেজাল। তার অভিব্যক্তিহীন মুখ এক রহস্যময় চাদরে ঢাকা, যেন কোনো আবেগের ছাপ পড়ার সুযোগই নেই। নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে আছে সে, যেন আকাশে নীল অন্তরালে
কোনো উত্তর খুঁজে ফিরছে। কিছুক্ষণ আগে পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করে চলে গেছে। এদিকে তাদের কাছে অজ্ঞাত পরিচয়ে কেউ ইনফরমেশন দিয়েছে রিচার্ডও মারা যায়নি, কোনো এক কারণে গা ঢাকা দিয়েছে সে। তার সাথে কোনো যোগাযোগ নেই কারোর, অথচ পুলিশের সন্দেহের তালিকায় তার নামই সবার উপরে। লিয়াম রেসিডেন্সের কিছু কর্মচারীর মতে কয়েকদিন আগে ইভান ও রিচার্ডের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল, কিন্তু সেই ঝগড়ার কারণ তারা কেউ জানে না। রহস্য যেন ক্রমশ আরো গভীর হয়ে উঠেছে, প্রত্যেকটি ধাপে অন্ধকারে নতুন স্তর উন্মোচিত হচ্ছে। সন্ধ্যার ধোঁয়াশা আর চারিদিকে বাতাসের শাহ শাহ শব্দ যেন একটা অন্তর্নীল সুর মূর্ছনা বুনছিল পরিবেশে। ঘরের আবছা টিমটিমে আলোতে এলিজা বসেছিল আয়নার সামনে। সিল্কের বাথরব তার শরীরকে আলতো করে জড়িয়েছিল, আর সে নিজের দীর্ঘ মিশিলি চুলে আরবীয় কন্যাদের ন্যায় ধূপের ধোঁয়া ছড়িয়ে দিচ্ছিল। ধূপের মিষ্টি সুবাস আর তার চুলের ঘ্রাণ মিলেমিশে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল। এলিজা যেন এক প্রাচীন আরবীয় রাজকন্যা, নিজেকে ধূপে স্নান করিয়ে তৈরি হচ্ছিল কোনো অজানা অভিসারের জন্য। ঠিক তক্ষুনি পেছন থেকে শোনা গেল এক গভীর কণ্ঠস্বর। না হলেও প্রায় 10 মিনিট যাবৎ দেখলাম তোমাকে, এতটা মগ্ন তুমি যে আমার উপস্থিতিও টের পেলে না এলিজাবেথ। এলিজা থমকে গেল। গলার স্বরটি তার চিরচেনা। গলার স্বরটা অ্যাশারের। একমাত্র তার গলায় এলিজার গভীর আর দৃঢ়, যেন স্থির মনে জলধারায় ঢেউ তোলে। তড়িঘড়ি করে সে উঠে দাঁড়ালো, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাশারের দিকে ফিরতেই তার সিল্কের বাথরবের বাঁধন আলগা হয়ে সামনের অংশ খুলে গেল, যার ফলস্বরূপ তার উজ্জ্বল ত্বক আর ছায়া মাখা শরীর মুহূর্তে কিছুটা দৃশ্যমান হয়ে পড়ল অ্যাশারের সামনে। এলিজা বরকে গিয়ে দ্রুত নিজের বাথরব ঠিক করতে শুরু করলো, কিন্তু ততক্ষণে অ্যাশার এগিয়ে এসেছে। তার চোখে ছিল এক গভীর দৃষ্টি, এক অদ্ভুত নিশালো কণ্ঠে সে কিছুটা ঝুঁকে এলিজার গালে নিজের ঠোঁট মিশিয়ে পড়ল। এলিজাবেথ, আমাকে মেরে ফেলতে চাইছো? অ্যাশারের প্রতিটি শব্দের উচ্চারণে এলিজার গ্রীবাতে ছোট ছোট চুম্বন সৃষ্টি হচ্ছিল। তার কণ্ঠে যেন সাগরের ঢেউয়ের মতন গভীরতা খুঁজে পায় এলিজা। কিছুটা সরে এসে ঘাড় কাত করে এলিজার ঘাড়ে আলতো করে চুমু খায় অ্যাশার। আবেশে চোখ বন্ধ করে ফেলে এলিজা। অ্যাশার তার দুগালে হাত রাখতে চোখ মেলে তাকায় সে। অ্যাশার তার চোখে চোখ রেখে বলল, তোমার এই অভিব্যক্তি, এই ধূপের সুবাস, তোমার অনাবৃত কায়া এলিজা, আই গট হার্ট সো ইজিলি। হোয়াট ক্যান আই ডু নাও? অ্যাশারের কথা এলিজা বুঝতে পারে বর্তমানে অ্যাশারের মস্তিষ্কে ঠিক কী চলছে। তাই সে কোনো রূপকথা না বলে তার হাত দিয়ে বাথরবটা আরো শক্ত করে ধরে। অজ্ঞতা অ্যাশার আরো সামনে এসে দাঁড়ায়। এতে দুজনে অতিরিক্ত কাছে চলে আসে। অ্যাশার এলিজার গাল থেকে হাত সরিয়ে বাথরবের মিশ্রণ পাতলা পাড়ের কলারটা চেপে ধরে এক প্রগাঢ় দৃষ্টি ফেলল। তার চোখে এক অদ্ভুত আগুন, অথচ মুখে শান্তির ছাপ। নেক্সট টাইম যদি এমন কিছু দেখি মনে রেখো, পরবর্তীতে যা হবে তার জন্য তুমি দায়ী থাকবে। আর হ্যাঁ, অবশ্যই নিজেকে প্রস্তুত রাখবে। আই ওয়ন্ট লিসেন দ্যাট টাইম। তার কণ্ঠে কঠোরতার আভাস থাকলো। এলিজা তার গলায় চাপা এক সংযম টের পেল। অ্যাশার ধীরে ধীরে সরে গিয়ে বিছানায় বসে পড়ল, গলায় এক কঠোরতা এনে বলল, চেঞ্জ করো। তুমি এখানে, আমি কি? এলিজার কথা শেষ হওয়ার আগেই অ্যাশার বলল, এই মাত্রই তো সব দেখলাম, লুকানোর কি আছে? অ্যাশ, তুমি অতিরিক্ত ঠোঁট কাটা। অ্যাশার কিছুটা অভিনয় করে নিজের ছোটে হাত রেখে পড়ল। কই কাটেনি তো, কাটবে কি করে? আমরা তো কিস করিনি। অ্যাশারের এই ভাবলেশীন ব্যবহারে লজ্জা পায় এলিজা। সে কিছু বলতে যাবে তার আগে অ্যাশার বলে, আচ্ছা চেঞ্জ করো, আমি এখানে থাকলে তোমার সর্বনাশ হয়ে যাবে। কথাটা বলেই উঠে দাঁড়ায় সে। মুখে এক রকম ব্যঙ্গাত্মক বাঁকা হাসি নিয়ে হনন করে ঘর থেকে বেরিয়ে গেল সে। এলিজা একা দাঁড়িয়ে রইল, তার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছিল। এই অ্যাশারকে সে আগে কখনো অবলোকন করেনি। সময় তার চক্রপথে এগিয়ে চলছে, সঙ্গে নিয়ে গেছে অনেক কিছু। হঠাৎ করে অ্যারন ফিরে গেছে লস অ্যাঞ্জেলেসের আলো ঝলমলে জীবনে। লক্ষ্য নিজেকে কর্মব্যস্ততায় মগ্ন রাখা।
লুসিনা আর অ্যাড্রিয়ান আপন নিরে ফিরে গেছে, যেন একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। চার্লট কোনো এক অজানা কারণে অথবা কোনো বাধ্যবাধকতার আদলে চাপা পড়ে আবারও ফিরে গেছে ফ্রান্সে। আর ব্রিয়ান, সেই যে টরন্টোর পথে পা বাড়িয়েছে, ওই দিনের পর তার দেখা আর মেলেনি। বাড়িটা যেন নিঃসঙ্গতার এক মঞ্চ হয়ে গিয়েছে। সন্ধ্যায় বাড়ির ছাদের হুল্লোড়টা আর নেই, বিষণ্ণতায় ছেয়ে গেছে ঠিক আগের মতন। এখন শুধু উডি, ম্যাডাম ফ্লোরা, এলিজা আর অ্যাশারই আছে বাড়িতে। উডি সকালে উঠে অ্যাশারের সাথে চলে যায় অফিসে। ম্যাডাম ফ্লোরা রান্নাবান্নার পর্ব শেষ করে নিজের ঘরে তার প্রভুর আর্চনায় মগ্ন থাকে। সবকিছুর মাঝে এলিজা আর অ্যাশারের মধ্যে এখন সৃষ্টি হয়েছে এক গভীর ব্যবধান, তৈরি হয়েছে এক দুর্বোধ্য দেয়াল, যেন দুপারের মাঝে এক অকল্পনীয় জলধারা। সেই ধারা ভেদ করে কেউই একে অপরের কাছে পৌঁছতে পারছে না। কারণ কি তা এলিজা নিজেও জানে না। সেদিনের পর অ্যাশার তার সাথে প্রশ্নের উত্তর দেওয়ার বাদে একটা টু শব্দ পর্যন্ত করে না। এক সময়ের সান্নিধ্য যেন স্মৃতির রঙে বিবর্ণ হয়ে গেছে। আগে যেখানে এলিজা আর অ্যাশারের এক রুমেই জায়গা ছিল, এখন তা পরিবর্তন হয়েছে। অ্যাশার আগে নিজের ঘরের সাথে ছোট্ট যে লাইব্রেরির ন্যায় ঘরটা সাজিয়েছিল, সেখানেই নিজেকে গুটিয়ে রেখে এলিজাকে শোবার ঘরে থাকতে দিয়েছিল। তবে এখন নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে পাশের ঘরে চলে গেছে নিঃশব্দে, কোনো অভিযোগ ছাড়া। এলিজা তখন হতবিহ্বল হয়ে তাকিয়েছিল, তার চোখে একরাশ প্রশ্ন, কিন্তু ঠোঁট থেকে একটি শব্দ বের হয়নি, যেন তার সমস্ত ভাষা আটকে গেছে সময়ের কোনো এক অচেনা বাঁকে। এখন তারা পাশাপাশি ঘরে থাকলেও দুজনের হৃদয় দূরত্ব এতটাই গভীর যে তা কোনো সেতুতে জোড়া দেওয়া অসম্ভব। কেউ কারোর সাথে কথা বলে না, আর যে যেন তাদের মাঝের ফাঁকা শূন্যতা আরো বিস্তৃত করে দিয়েছে। তুমি নাকি লস অ্যাঞ্জেলের কোন এক ছোকরার প্রেমে পড়েছো? শান্ত গলে প্রশ্ন করলো এক পুরুষালী কণ্ঠ। হ্যাঁ তো? অবজ্ঞা সুযোগ উত্তর করলো মিচে। বেহায়ের মতন কথা বলবে না একদম। থমকে উঠল লোকটা। আপনার মতো তো অন্য লোকের বইয়ের সাথে তো আর প্রেম করছি না ডিয়ার কাজিন। এগুলো শিখিয়েছিস চার্লস? আমি কি শিখাবো? ও কখনো কারোর কথা শুনেছে? বেপরা উত্তর করলো চার্লস। আমি কি কিছু ভুল বলেছি রাফায়েল? ইভান মিলারের স্ত্রীর সাথে আপনার সম্পর্ক নেই? তুই এত কথা কিভাবে জানিস চেরি? চার্লটের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো বেগতিক প্রশ্ন ছুঁড়ে মারল রাফায়েল। কিছুটা অবাক হয়েছে সে। র্যাচেলের ব্যাপারে চার্লট কিভাবে জানতে পেরেছে সেটা তার বোধগম্য হচ্ছে না। কোনো না কোনোভাবে তো জেনেছি রাফায়েল, ভুলে যাবেন না আমি চার্লস লরেন্টের বোন। আমার নিজেরই একটা আলাদা জগৎ আছে, আমার হুকুম মানতে সেখানে লোকের অভাব হয় না। ভালোই কথা শিখেছিস। তাচ্ছিল্য করে বলে রাফায়েল। চাচা চাচি মারা যাওয়ার পরে এতটা নিচে নেমেছেন আপনি? র্যাচেল আমার উড বি ওয়াইফ। ওই ইভান ওকে জোর করে নিয়ে গেছে, থ্রেড দিয়ে বিয়ে করেছে। আর ওই মেয়ের বিয়ের পরেও আপনি ওই মেয়ের সাথে রাত কাটিয়েছেন, সেটা কি মিথ্যা? এবারে তাচ্ছিল্য করে হাসে চার্লট। চেরি, ডোন্ট শাউট রাফায়েল, আপনি আমাকে কেন নিয়ে এসেছেন তা বলুন। ভ্যানকুভারের ওই ছেলেটার সাথে তুই থাকবি সেটা আমি চাচ্ছি না। আর ছেলেটা লস অ্যাঞ্জেলের বড় বাড়ির ছেলে, আর ওইদিকে ছেলেদের এক নারীতে হয় না, ওদের কালচার ভিন্ন। এছাড়া তোর সেফটির ব্যাপার আছে। আপনার প্রিয়তমা রেচেলের হাজবেন্ড লস অ্যাঞ্জেলসের বড় মাপের মানুষ দেখে? দেখ চেরি, তুই আমার বোন, তোরা ছাড়া আমার কেউই নেই আমার এই দুনিয়াতে। চাচাতো বোন হলেও তুই আমার নিজের বোনের চেয়ে কিছু কম না। আমার চিন্তা আপনাকে করতে হবে না, ইনফ্যাক্ট আপনাদের কাউকে করতে হবে না। আমি রনকে ছাড়তে পারবো না, অনেক ভালোবাসি ওকে। কিন্তু রাফায়েল কিছু বলার আগে চার্লট এক প্রকার বিরক্তি নিয়ে বলল, আমি কিছু শুনতে চাচ্ছি না। আমি যথেষ্ট বড় হয়েছি, নিজের জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। আর বাকি রইল রন, ও আমাকে ভালোবাসে, আমার ওপরও চিট করবে না। আই ট্রাস্ট হিম অ্যান্ড নো ওয়ান ক্যান চেঞ্জ মাই মাইন্ড। পরে কাঁদতে কাঁদতে ফিরে আসিস না আবার, তখন কিন্তু চার্লস ওকে কমফোর্ট করবে না। ব্যঙ্গ করে বলে চার্লস। ফিরবো না, মরে যাব, তাও ফিরবো না। চার্লট আর দাঁড়ালো না, হনহন করে উপরে ঘরে চলে গেল। চার্লস বোকা বনে গেল। চার্লট বরাবরই শান্ত মস্তিষ্কের মানুষ, তবে হঠাৎ করে এই উগ্র ব্যবহারে রাফায়েল আর চার্লস দুজনেই স্তম্ভিত। ছোটবেলা থেকে এই দুই ভাইয়ের মধ্যমণি ছিল চার্লট।
জন্মের আগেই রাফায়েলের বাবা মারা গিয়েছিল, আর জন্মের সময় তার মা। এরপর থেকে চার্লট আর চার্লসের সাথে বেড়ে উঠেছে সে, কাটিয়েছে তার অনন্য শৈশব। গ্র্যাজুয়েশনের পর নানান আর্ট এক্সিবিশন থেকে টাকা জমে ছোট্ট একটি ফ্ল্যাট কিনে নিজেকে সরিয়ে নিয়েছে রাফায়েল। এরপর থেকেই চার্লটের সাথে তার সম্পর্কের অবনতি ঘটেছে। হঠাৎ করে রাফায়েল চলে যাওয়ায় মেনে নিতে পারেনি সে। ছোট্টবেলায় তাদের অন্যতম একটা প্রমিস ছিল, তারা কখনো কাউকে ছেড়ে থাকবে না, যাবে না। কিন্তু গ্র্যাজুয়েট করার 2 বছরের মাথায় যখন রাফায়েল এসে বলল সে চলে যেতে চায়, সেই মুহূর্তে প্রচুর কান্না করেছিল চার্লট। কিন্তু সেই কান্নার তোয়াক্কা না করে বেরিয়ে গিয়েছিল রাফায়েল, যার ফলস্বরূপ চার্লট তার আপন ভাই চার্লসের সাথেও ঠিক করে কথা বলে না। ঘরে গিয়ে গোমরা মুখ করে বই নিয়ে বসেছিল চার্লট। আলগোছে কেউ একজন পাচ্ছি পিটপে বিছানার সামনে গিয়ে দাঁড়ালো, তার আচমকায় তাকে জড়িয়ে ধরে বলল, ওয়েলকাম হোম মিস্টার আমর। কাট কাট গলায় প্রশ্ন করলো চার্লট পাল্টা। কখন বাড়ি ফিরেছিস তুই? কাট কাট গলায় পাল্টা প্রশ্ন করলো চার্লট। এই মাত্রই, জাস্ট লাগেজটা তোর ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েই তোর কাছে এলাম। তোকে কত মিস করেছি জানিস? এবারের কিছুটা অভিমান করে প্রশ্ন করলো চার্লট। অ্যালুডি তার হাত ধরে বিছানায় বসতে বসতে বলল, তোর ভাই আমাকে বিয়ের পরই প্রথম বাবার বাড়ি যেতে দিয়েছে, তাই মা আসতে দিচ্ছিল না। ও, আমিও তাই ভাবছিলাম। তা তুই নাকি ভাইয়ের সাথে আকাম করে এখন আমার ভাতিজা আনছিস? টিটকারির ছলে অ্যালুডিকে প্রশ্ন করলো চার্লট। তোর কথার ধরন কি আর ঠিক হবে না রে চেই? কি সব বলিস? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। হ্যাঁ, 4 মাস চলছে, আনএক্সপেক্টেড প্রেগনেন্সি। কিন্তু তোর ভাইয়ের গুঞ্জাগিরি তো থামছেই না। বাচ্চাটা দুনিয়াতে এলে ওকেও রিভলভার চালানো শিখাবে, দেখিস। শোনেলা, আমাদের ভাই বোনদের রক্তে খুন খারাপি, তুই চাইলেও কিছু ঠিক করতে পারবি না। আর ভাইয়া এখন এসব ছেড়ে দিলে শত্রুরা সবে একসাথে আমাদের উপর হামলা করবে, তখন কি হবে বল? এর থেকে তুই ওকে বুঝতে শিখ। হয়েছে, আর জ্ঞান দিতে হবে না তোর। তোরা সবগুলো একরকম। তোর ভাইকে না বুঝলে এত বছর ধরে সংসার করতাম নাকি? ভালো কথা, তুই শিখেছিস কি? তুই শ্যুট করতে শিখেছিস কি? হ্যাঁ, সেটা শিখে ফেলেছি। আর তোর ভাই তো আমাকে মাস্টার স্নাইপারও বলেছে। কি বলছিস? চার্লট উচ্ছ্বসিত হয়ে অ্যালুডিকে জড়িয়ে ধরে। ছোট থেকে এক আয়াতে বড় হয়েছে তারা। পড়াশোনার খাতিরে লস অ্যাঞ্জেলেসে পা বাড়িয়েছিল চার্লট, আর ভালোবাসার বেড়াজালে আটকে পড়েছিল অ্যালুডি। চার্লটের পরিবারের সকলেই আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত প্রজন্ম ধরে, আর ঠিক এই কারণেই রাফায়েল নিজেকে গুটিয়ে নিয়েছে ওদের থেকে। রাফায়েলের জন্মের আগেই শত্রুপক্ষের হাতে মারা পড়েছিল তার বাবা। তার মধ্যেই ভীতি কাজ করে এটা নিয়ে। তার মতে সে জড়িত থাকলে ভবিষ্যতে তার সন্তানও এসবে জড়িয়ে যাবে। গত কয়েকদিনের কয়েক দফা ইভানের শারীরিক অবস্থার অবনতি দেখা দিয়েছে। পুলিশ প্রতিদিন এসে খোঁজ নিয়ে যায়। তাছাড়া তারা রিচার্ডের নামে চালিয়ে দেওয়া লাশটা আইডেন্টিফাই করে ফেলেছে। অর্থাৎ তাদের কাছে এইটুকু পরিষ্কার যে রিচার্ড মারা যায়নি। এদিকে তাদের এই খবর দেওয়া অজ্ঞাত পরিচয়ের লোকটি তারা ডিটেক্ট করতে পারেনি। প্রত্যেকবারই ট্র্যাকিংয়ের সময় ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেসের নাম্বার ট্র্যাক হওয়ায় তারা আপাতত হাল ছেড়ে দিয়েছে। জ্যাক আর রেচাল আইসিইউর সামনে বসে আছে। হঠাৎ জ্যাকের ফোনে কল আসতে উঠে দাঁড়ায় সে। কিছু একটা ভেবে অন্যদিকে সরে গিয়ে ছাঁচা গলায় বলে উঠছে, হ্যালো। অপর পাশ থেকে কিছুটা হুমকি দিয়ে কেউ একজন বলে, শোন জ্যাকব স্টিফেনার, তুই আমার বোনকে কেন কল করিস রাত বিরাতে? কেন ডিস্টার্ব করিস? আমি যতদূর জানি তুই ওকে ক্যাম্পাসেও স্টক করিস। কেন? অ্যানসার মি। জ্যাক কোনো উত্তর না দেয়, যার ফলে স্বরূপ অপর পাশের থেকে পুনরায় কর্কশ গলায় বলে ওঠে, ফার্দার এমন কিছু হলে তোকে মেরে মাটিতে পুঁতে ফেলবো বলে দিলাম। কথাটা শেষ করে অপর পাশ থেকে লাইন কেটে দেয় সেই ব্যক্তিটি। এদিকে জ্যাকের মুখে ফুটে উঠে এক বিকৃত হাসি। ফোনের স্ক্রিন বন্ধ করে পকেটে ঢুকে পিড়পিড় করে সে বলে, মাই ডিয়ার সোনোবল ক্রিস্টিনা মিলার, লেট মি ড্রাইভ ইউ হেভেন। আই এম শিওর ইউ উইল ডাই।
রুটস অ্যান্টিক্সের কর্পোরেটর বোর্ডরুমে আজকের মিটিং শুরু হওয়ার অপেক্ষা এক বিস্তৃত উত্তেজনা বিরাজ করছে সকল কর্মচারী ও সহযোগীদের মাঝে। যদিও কেবল শেয়ার হোল্ডারদের মধ্যে মিটিংটা, তাও শহরের বড় দুই কোম্পানি অ্যাস্থার আর মিলার্স এর অধিকারীর সবাই একসাথে বসবে এই মিটিংয়ে। ভাবতেই তাদের মাঝে অজান্তে এক বিস্ময় খেলে যাচ্ছে। রাউন্ড টেবিলের চারপাশে রাখা আছে প্রায় 20টির মতো চেয়ার। সেখানে বসে আছে উইলিয়াম, জেইন, জেইড এবং আর্থার। বাইরে জানালার কাছে গুড়ি গুড়ি বৃষ্টি গড়িয়ে পড়ছে, অথচ ভেতরে আলো আধারি এক শীতল নীরবতা। মিটিংয়ের সূচি শুরু হলো, এখনো বেশ কয়েকজন শেয়ার হোল্ডার এসে পৌঁছাননি। আর না, অ্যাস্থারদের ব্যক্তিগত লয়ার মিসেস ট্রেলর অ্যাস্থার এসেছে। সহসা উইলিয়াম বিরক্তি চেপে রেখে উঠে দাঁড়ালো। দ্রুত ফোনটি তুলে কাউকে ডায়াল করলেন। কণ্ঠস্বরে অস্থিরতা ধরা পড়ল।